এখানে চর্চা হয়েছে, আলোচনা করেছি, সেনাদের বীরত্বের প্রশংসা করেছি, আমাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি এবং ভারত সরকারের কি কি দায়িত্ব দরকার, কি কি কাজ করা দরকার, যেগুলো ব্যর্থ হয়েছে তা নিয়ে সমালোচনা করেছি। এবং আমাদের রাজ্যের আমরা এই আমাদের পশ্চিমবাংলার 3 জন সহ সারা দেশে 26 জনের উপর যে অ্যাটাক করে তাদেরকে শহীদ করলো, এই সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে কলকাতাতে আমরা মিছিল করছিলাম, যখন রাজ্য প্রশাসন আমাদেরকে আটকে দিচ্ছিল, সে নিয়েও চর্চা হয়েছে। সেখানে যে রাজনীতিটা হলো তৃণমূল বিজেপির মধ্যে, এরা তো বারবার বাইনারি পলিটিক্স করছে। দেখুন, বিজেপির কে বলেছিল মিস কলে সদস্য করতে, বিজেপির প্রতি মানুষের এতটাই অনীহা, মিস কল পর্যন্ত দিচ্ছে না। সে নাকি বলছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই। দাদা, যেখানে ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ হলো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি খানাকুল বরাবরই বন্যা প্লাবিত, সেই জায়গায় খানাকুলে নিয়ে ভাবা হচ্ছে না, কি বলবেন? মানুষের চিৎকার চেঁচামেচি ঠিকঠাক হচ্ছে না বলে খানাকুলের মানুষের ঠিক জায়গায় ঐক্যবদ্ধ হিন্দু মুসলমান নির্বিশেষে খানাকুলবাসী হিসাবে আওয়াজ তুলতে হবে যে আমাদের খানাকুল মাস্টার প্ল্যান চাই। এই খানাকুল মাস্টার প্ল্যানের শব্দটা তো নওশাদ সিদ্দিকী প্রথম এখানে উত্থাপন করেছে। প্রতি বছর হবে, বৃষ্টি হবে, বন্যার পানিতে খানাকুলের মানুষ ভেসে যাবে, আর ত্রাণ নিয়ে এসে কিছু ছবি তুলবে, এগুলো বন্ধ হওয়া দরকার। খানাকুলের মানুষের যোগ্যতা আছে যে অন্য জায়গার মানুষকে ত্রাণ দিতে পারবে, কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে খোঁড়া করে রেখেছে। তো খানাকুলের মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হবে, মানে খানাকুল মাস্টার প্ল্যান চাই। তাই চাই যদি বাস্তবে প্রতিফলন তখনই হবে যখন খানাকুলের মানুষ সজাগ হবে। তাই খানাকুলের প্রত্যেকটা মানুষকে বলবো, আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন যে খানাকুল মাস্টার প্ল্যান চাই। মঞ্চ থেকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনার ভাঙড়ে দাঁড়ানোর জন্য আহ্বান করবেন? অবশ্যই। চুনোপুটিরা হই হই করছে, লড়াই তো আমার মমতা ব্যানার্জির সাথে, তৃণমূল দলের সুপ্রিমোর সাথে আমার লড়াই। কেন চুনোপুটিদের কথাই সামনে বিধানসভা প্রার্থী কোন জায়গায় দেওয়া হবে এখনই তো বলবো না। তো আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা প্রার্থী দেবো। আমরা চেষ্টা করছি 294টা সিটে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায় তার চেষ্টা আমরা চালাচ্ছি। স্যার, বারবার একটা কথা আমরা মাথায় দেখতে পাই যে যেখানে দেখা যাচ্ছে বলছে আইএসএফ মানে বিজেপির বি টিম হয়ে কাজ করছে, কি বলবেন? বিজেপির এ টিমটা খুঁজে আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে বলছি, অনেকে বলে টাকা নিয়েছে, হ্যান করেছে, ত্যান করেছে। আমি ক্যামেরার মাধ্যমে বলছি টাকার ব্যবস্থা করতে বলুন। যে বলতে তাকে নওশাদ ভাই বলেছে টাকার ব্যবস্থা করতে, আমরা মাত্র 10% নেবো। যে বেটা মিডিয়েটর থাকবে, মিডিলে থেকে টাকার ব্যবস্থা করে দেবে, তাদেরকে আমি 90% টাকা দেবো। গত সোমবারে হচ্ছে পার্টি চালাতে টাকা পাচ্ছি না দাদা, কেউ ফান্ড দিচ্ছে না। গত সোমবারেতে রাজ্য সম্পাদক ঘোষণা করা হয়েছে, যেটা দায়িত্বপ্রাপ্ত পেয়েছেন সেটা হচ্ছে কাশেম সিদ্দিকী। এ নিয়ে কি কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন? তৃণমূলের কাছ থেকে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। মুসলিম তোষণের নামে মুসলিম শোষণ হচ্ছে, এটা মুসলমান সম্প্রদায় বুঝে গিয়েছে। যেখানে কোনো সমস্যা হচ্ছে, মুসলমান ছেলেদের নামে 25, 30, 40, 50 নামে মামলা দিয়ে দিচ্ছে। ইভেন ওয়াকাফ সংশোধনী আইন নিয়ে ভাঙড়ে একটা ছোট্ট ঘটনা ঘটেছে, পুলিশ সেখানে মারধর করেছে, আমাদের কর্মীদের মাথা ফাটিয়েছে। বলছে নাকি পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, কিন্তু কে আগুন লাগিয়েছে ভিডিও ফুটেজটা দিল না, বাকি সব দিচ্ছে। এরপরে আমাদের ভাঙড়ের প্রায় 3000 মুসলিম ছেলের নামে মামলা দিয়েছে, আমার নামে 5টা মামলা দিয়েছে। পশ্চিমবাংলার মুসলিম সমাজ দেখছে, মুখ ফিরিয়ে নিচ্ছে। এই ভাঁত এখন ভেঙে গিয়েছে। যতই আপনি বালির বস্তা দেন না কেন, ভাঙা বাঁধে বালির বস্তা হবে না। যতক্ষণ না পানিটা শীতচ্ছে, যত হেভি আপনি প্রজেক্ট আনুন না কেন, যত বালির বস্তা থেকে যত আপনি ভালো মেটাল লাগান না কেন, ও ভাঙা বাঁধ আপনি আটকাতে পারবেন না যতক্ষণ না পানি ঠিক হচ্ছে। আর 2026-এর আগেই পানি ঠিক হবে না। আজকে সভা কতটা সফল? যে নারদা কাণ্ডতে জড়িয়ে যাওয়ার পর থেকে বিজেপির সঙ্গে নাকি তৃণমূলের টাইপ চলছে, এগুলো বিভিন্ন জায়গা থেকে চলে আসছে, কিন্তু এবারে ভোটে কি সেভাবেই ওনারা নিজেদের টাইপ করে নেবেন? যে দেখুন, এটা দিনের আলোর মতো সত্য যে বিজেপি অসুবিধায় পড়লে তৃণমূল সহযোগিতা করে, আর তৃণমূল গাড্ডায় পড়লে বিজেপির সহযোগিতা নেই। এটা দিনের আলোর মতো পরিষ্কার। খোঁজ নিয়ে দেখুন, যত প্রাইভেট হসপিটালগুলো আছে তাদের মালিকের সাথে এর মালিকের ভালো যোগাযোগ আছে, বুঝতে পারছেন? মাসু হারা দেয় ওর মালিককে, তো মালিকের জন্য তো একটু কি করে, আমি ঘেউ ঘেউ বললে বলবে কুকুরের সাথে তুলনা করছে, আমি ঘেউ ঘেউ বলবো না ভাই, বললে কুকুরের সাথে তুলনা করছে, আমি ওটাকে যাবো না। বুঝতে পারছেন আসলে রহস্যটা কোথায়? ওই জন্য তোমাকে কালো কথা কথা কয় দেখা না, কেউ একজন দেখিয়েছে যেমনি গেছে, মানে কালো কথাকে কালো কি হবে, চলে যাবে না, আমি একদম কালো হয়ে যাবে, এমনি কালো হয়ে যাচ্ছি, উনি চাপ নেই। ভাই বন্ধুগণ, আপনার ফিরে আসি,
কাশ্মীরের পেহেলগাঁওতে, আমাদের প্রশ্ন করতে হবে কি, একটা প্রশ্ন করতে হবে, না করলে হবে না। যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই কাশ্মীরে কিভাবে ঢুকলো একটা পার্কের মধ্যে, ভ্যালির মধ্যে ঢুকে ধর্ম জেনে জেনে খুন করে পালাতে সক্ষম হলো? প্রশ্ন করবেন না? সেই সময় আর্মিরা কোথায় ছিল? সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি আর্মি কোথায় আছে জানেন? সেটা হচ্ছে সেনা, সেটা হচ্ছে কাশ্মীরে। তাহলে ওটা সম্ভব হলো কি করে? আমি গিয়েছিলাম সমীর গুহর বাড়িতে, বেহালাতে বাড়ি, তার স্বামীকে মেরে দিয়েছে, তার স্ত্রীর সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন ধর্মীয় পরিচয় জেনে খুন করেছে যেমন সত্য, তিনি আর একটা সত্য কথা, আমার অনেক সত্য কথা বলেছে, তার মধ্যে একটা সত্য কথা, তিনি অসত্য কথা বলেন আমি আমার বিশ্বাস করি। তিনি তার মধ্যে একটা কথা বলেছে যে তার স্বামীকে গুলি করার বেশ কিছুক্ষণ পর অবধি বেঁচে ছিল, কিন্তু 2 ঘন্টা পরে তাদেরকে রেস্কিউ করতে এসেছে, ফলে তার স্বামী মারা গিয়েছে। হয়তো যত সময় আসলে আমরা সমীর গুহ ভাই আমাদের স্যারকে জীবিত অবস্থায় ট্রিটমেন্ট করে ফিরিয়ে নিয়ে আসতে পারতাম। তাহলে প্রশ্ন এখানে, যেখানে ঢুকে গুলি চালিয়ে 2 ঘন্টা পরে আর্মি আসলো, সেনা আসলো, তাহলে এই 2 ঘন্টা হয় আমাদের সেনাদের কাছে খবর যায়নি, আর না হলে আমাদের সেনাদেরকে আসতে দেয়নি। এটা তদন্ত সাপেক্ষ। তাহলে কোন গাদ্দার গুলো ছিল, যে গাদ্দার গুলোর জন্য আমাদের ভারতবর্ষের নিরহ 26 জন হিন্দু নাগরিককে শহীদ হতে হয়েছে, সেটাকে খুঁজে বার করতে হবে। তারা কাশ্মীরের বর্ডার থেকে, তারা পাকিস্তানের বর্ডার থেকে ওই জঙ্গিগুলোকে, যারা মানবতার শত্রু, তারা শুধু কাশ্মীরের শত্রু নয়, সারা ভারতবর্ষের যারা শত্রু, তাদেরকে আসতে সহযোগিতা করলো, তাদের হাতে বড় অস্ত্র তুলে দিল, সেই ব্যাটাগুলোকে খুঁজে বার করে তাদেরকে বিচার করে ফাঁসিতে ঝুলাতে হবে। বিচারটা করবে কে? মোদীজি মনে হয় বিচারটা করবে অমিত শাহজি, বিচারটা করবে শুভেন্দু অধিকারীর নেতা, বিচারটা করবে আপনার এখানে যিনি এমএলএ আছেন তার নেতা। 2019 সালে পুলওয়ামার মতো ঘটনা ঘটেছিল, আমাদের সেনাকে শহীদ করে দিয়েছিল, সেই সময়ও শুনেছিলাম জবাব দেওয়া হবে। জবাবটা শুধু স্টেজে বসে পাবলিককে দিয়েছিল ভোটের জন্য। 6 বছর হতে চলেছে, এখনো পর্যন্ত জানতে পারলাম না 300 কিলো আরডিএক্স নিয়ে, 300 কিলো বিস্ফোরক নিয়ে কে আসলো, আর জঙ্গিগুলোর বিরুদ্ধে কজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হলো। ওই 300 কিলো বিস্ফোরক আনার সহযোগিতা কে করলো এখনো পর্যন্ত আমরা খুঁজে পেলাম না। তাহলে আজকের পর থেকে এই প্রশ্ন হবে তো ভাই, এই প্রশ্ন করতে হবে যে উত্তর দাও, কবে ওই 4-5 জন যারা এসেছিল, এসে আমাদের নাগরিকদের খুন করে গায়েব হয়ে গেল, ওদেরকে খুঁজে বার করবে। সে পাকিস্তানে থাকুক, আফগানিস্তানে থাকুক, বাংলাদেশে থাকুক, আর কাকতারুর বলে উঠে বসে থাকুক, তাদেরকে খুঁজে বার করে আনতে হবে। ভারতবর্ষে নিয়ে এসে দেশের আইনে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 6 মাসের মধ্যে বিচার করতে হবে এবং ফাঁসিতে ঝুলাতে হবে। কবে হবে এটা বিজেপির বন্ধুদেরকে জবাব দিতে হবে। বলবেন আজকে বিধানসভাতে পরিযায়ী শ্রমিকদের উপরে যে জুলুম অত্যাচার হচ্ছে সেই বিষয়ে আজকে মেনশন করেছি। আপনারা বলুন যে আমাদের রাজ্যে প্রায় 2 কোটি শ্রমিক আছে, যারা উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, ইউপি, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার, এই ধরনের রাজ্য থেকে এসে আমাদের রাজ্যে 2 কোটি প্রায় শ্রমিক কাজ করছে। তাদেরকে আমরা সহোদর ভাই হিসাবে আগলে রেখেছি, আমাদের পুলিশ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। 2 কোটি শ্রমিক কাজ করে উপার্জিত অর্থ পরিবারকে পাঠাচ্ছে, পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে থাকছে। আর আমাদের পশ্চিম বাংলা থেকে মাত্র 21 থেকে 22 লক্ষ সরকারি হিসাব অনুযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে, শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য মারধর করছে, তাদেরকে বাংলাদেশি বলে, কখনো ওখানকার দুষ্কৃতীরা তাদের উপরে আক্রমণ চালাচ্ছে, তো কখনো প্রশাসন তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের সাথে গরু ছাগলের মতো তাদের সাথে হিউম্যান ব্যবহার তাদের সাথে করছে। এইটার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে। আমাদের রাজ্য সরকার যদি উড়িষ্যা সরকারকে বার্তা দেয় যে আমাদের পশ্চিম বাংলা থেকে মাত্র 30,000 শ্রমিক উড়িষ্যাতে গিয়ে কাজ করছে, প্রয়োজনে আমরা ওই 30,000 শ্রমিককে বাংলায় ফিরিয়ে নিয়ে আসবো, কিন্তু পশ্চিম বাংলাতে কলকাতার আশেপাশে উড়িষ্যা থেকে প্রায় 3 লক্ষ শ্রমিক এসে কাজ করছে, ওদেরকে কিন্তু আমরা বাড়ি পাঠিয়ে দেবো। তাহলে উড়িষ্যাতে কিন্তু বাংলার শ্রমিকের অত্যাচার বন্ধ হয়ে যাবে, হবে না ভাই? ওরা 3 লাখ এসে আমাদের রাজ্যে কাজ করছে, আমরা তাদেরকে নিরাপত্তা দিচ্ছি, তাদেরকে ভালোবাসছি, আমাদের পুলিশ তাদের নিরাপত্তায় নিয়োজিত আছে। আর আমাদের বাংলা থেকে মাত্র 30,000
শ্রমিক উড়িষ্যাতে গিয়ে কাজ করছে, তাদেরকে মারধর করছে। এটা মাথায় রাখবেন। কেউ যদি বলে শুধু মুসলমান হওয়ার জন্য তাদের মারধর করছে, সে কিন্তু মূর্খের সাগরে বাস করছে, নাহলে মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে। হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলায় কথা বলার জন্যই মারধর করা হচ্ছে। গতকাল রাত 12টার সাথে আমার কাছে একটা মেসেজ আসে, যেখানে বলা হচ্ছে যে মহারাষ্ট্রে মিরানুর থেকে 3 জনকে তুলে নিয়ে গেছে পুলিশ। যাদের অপরাধটা কি, তারা নাকি বাংলাদেশি এই মর্মে তুলে নিয়ে গিয়েছে। সেই 3 জনের একটু নাম শুনবেন। শুধু যদি বলে করেন মুসলমান কি তুলে নিয়ে গেছে, আয়েশা বিবি, প্রথম নামটা মুসলমান বললাম। দিলীপ ঢালি, আমার ফোনে আছে নামটা, দিলীপ ঢালি। আর একটা কি তেরেনা না কি একটা নাম, কঠিন পড়া নাম। 3 জনকে তুলে নিয়ে গেছে। সব কি মুসলমানকে তুলে নিয়ে এসছে নাকি? বাংলা ভাষায় কথা বলছে বলে এই যে অত্যাচার হচ্ছে ভিন্ন রাজ্যে আমাদের শ্রমিকদের উপরে, এটা বন্ধ করার দায়িত্ব কার? এটা আছে পশ্চিম বাংলা সরকারকে বন্ধ করতে হবে। এটা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যদি উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে ফোন লাগায় যে এগুলো না বন্ধ করলে আপনার 3 লাখকে কিন্তু আমি বাড়ি পাঠিয়ে দেবো, একদিন যাবে না, কয়েক মুহূর্তের মধ্যে অত্যাচার বন্ধ হয়ে যাবে। কিন্তু করছে কি? করছে না। মার খাচ্ছে কে? মুসলমান। মার খাচ্ছে কে? গরিব হিন্দু। মার খাচ্ছে কে? দলিত। মার খাচ্ছে কে? আদিবাসী। এই জন্য এদের হয়ে কেউ কথা বলার নাই। আর নওশাদ সিদ্দিকী এদের হয়ে কথা বলছি বলে নওশাদ সিদ্দিকীকে চ্যালেঞ্জ করছে 2026-এ নাকি হারিয়ে দেবে। আমি বলে এসেছি ওই চুনোপুটির কথা আমি ভাই শুনবো না। পারলে তোদের সব থেকে বড় নেত্রীকে ভাঙড়ে দাঁড় করা আর ঢুকে দেবে। ওইরকম নেতা ওদের দলে 400-500 আছে। 400-500 নেতা যদি একবার করে উত্তর দিতে দিতে তো আমার 400-500 ঘন্টা চলে যাবে ভাই। জায়গা আমি ক্লিয়ার করে দিতে চাই আপনাকে। প্রথম জায়গা হচ্ছে এই আইনটা মিথ্যাচার করছে কে? বিজেপি। লক্ষ্য কি? বিজেপির বন্ধুদের ভালো ভালো জায়গাতে নজর পড়েছে। কলকাতা, আহমেদাবাদ, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, যত বড় বড় শহর আছে ওই শহরে দেখবেন প্রত্যেক শহরে ওয়াকফ সম্পত্তি আছে। আর ওই ওয়াকফ সম্পত্তি গুলোতে কবরস্থান, মাদ্রাসা, মসজিদ বেশি আছে। ওইগুলো দখল নেওয়ার ইচ্ছা গিয়েছে মোদির বন্ধু। তো মোদিজির বন্ধু দখল নেওয়ার ইচ্ছে গেছে, এর ভিতর কেড়ে দিতে পারবে না। মোদিজিকে বলেছে ওই জায়গাটা আমার লাগবে। তো মোদিজি বলছে থাম দাদা, একটা আইন করে দিচ্ছি, আইনের মাধ্যমে কেড়ে তোকে দেবো। এই হচ্ছে ব্যাপার। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, ওয়াকফটা নিয়ে এটা মাথায় রাখবেন। কারণ পার্লামেন্টের দুটো কক্ষে, রাজ্যসভায়, লোকসভাতে যে সমস্ত বিরোধী দলের এমপি গুলো যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে কার্যত চুপ করিয়ে দিয়েছিল, শুধুমাত্র তাদের কাছে সংখ্যা ছিল বলে তারা এটাকে পাস করিয়েছে। যারা যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে চুপ করিয়ে দিয়েছিল তাদের মধ্যে মুসলমান খুব বেশি হলে 10% ছিল, বাকি 90% দলিত, আদিবাসী, খ্রিস্টান, অন্য জাতির মানুষ এবং হিন্দু সমাজের মানুষ। তারাই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে পার্লামেন্টে লড়াই করেছিল। যদি এটা হিন্দু মুসলমানের ব্যাপার হতো তারা কেন লড়াই করতে পারে পার্লামেন্টে? শুধু তাই নয়, এই আইনটা যখন ওরা সংখ্যার জোর দেখিয়ে পাস করেছে, মামলা হয়েছে। আমি একজন মামলাকারী, সুপ্রিম কোর্টে আমিও মামলা করেছি। আমার 7 জন উকিল আছে, 7 জনের মধ্যে 4 জন ভাই নন মুসলিম। যদি এটা মুসলমানদেরই সমস্যা হতো, সেই উকিলগুলো আমার পাশে দাঁড়াতো মনে হয়? সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, এই 90 থেকে 95% উকিল যারা এই আইনটা যাতে না মানে কি ইমপ্লিমেন্ট হয় তার জন্য লড়াই করছে, 90 থেকে 95% মুসলিম আইনজীবী কিন্তু নন মুসলিম। এটা মাথায় রাখবেন। শুধু তাই নয়, কেরলে একটা হিন্দু সংগঠন মানে বোঝানোর জন্য বলছি, হিন্দু ধর্মীয় কাজ যে তারা করে, সেই সংগঠন সুপ্রিম কোর্টে মামলা করেছে। তারাও বলেছে এই ওয়াকফ সংশোধনী আইনে মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত আসছে, এটাকে বাতিল করতে হবে। এটা মাথায় রাখবে, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। বিজেপি এই আইনটাকে রেখে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে। কেমন বিভেদ? বলছে যে ওয়াকফ বোর্ড যেখানে দাঁড়াবে, যেটা ওর বলবে সেটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। মানে এই ভরতপুর স্কুল মাঠটা কি মাঠ, এই স্কুল মাঠে দাঁড়িয়ে যদি ওয়াকফ বোর্ড বলে এটা ওয়াকফের জায়গা, তো ওয়াকফের হয়ে যাবে। আমার হিন্দু ভাইয়ের তুলসী তলাতে গিয়ে যদি বলে এটা ওয়াকফের জায়গা, তো তুলসী তলাটা নাকি ওয়াকফ হয়ে যাবে। আমার হিন্দু ভাইয়ের মন্দিরে গিয়ে যদি বলে ওটা ওয়াকফের জায়গা, তো ওয়াকফ হয়ে যাবে। আপনার জায়গায় ওয়াকফ বোর্ড দাঁড়িয়ে যদি বলে ওয়াকফের জায়গা নাকি ওটা ওয়াকফের হয়ে যাবে। এই বলে একটা মিথ্যাচার করছে। এইটা যদি আমার হিন্দু ভাইদের কাছে বা যার কাছেই শোনা হয়, সে কি বলবে আইন তুলে দেওয়া দরকার। কি আইন রে বাবা, যেখানে দাঁড়াবে সেটাই ওয়াকফের হয়ে যাবে।
যার মেধা ছিল, যার চাকরি ছুটি গিয়েছে, যার চাকরি বাতিল হয়েছে, তার হয়ে আমি কথা বলবো না? এই জন্য যদি আমাকে কালো পতাকা, সবুজ পতাকা, রঙিন পতাকা, যা পতাকাই দেখা কেন 100 বার দেখা কেন অস্তিত্বের দিকে যারা নাই ভাবে বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের হয়ে গলা ফাটাবো। এই গলা ফাটানোর জন্যই তো আমাকে জেলে দিয়েছে। তো 100 বার যদি আমাকে জেলে দেয়, আমি ন্যায় কথা বলে যাব, জেলটা আমি কিছু মনে করবো, ন্যায়টা বলা নিয়ে আমার কাছে প্রাধান্য, আমি সেটা বলে দেবো। এই যে আমিও বলছি, শুভেন্দু অধিকারীও বিরোধিতা করছে। আচ্ছা, আমার বিরোধিতার মধ্যে একটা শব্দ বলতে পারবেন যে শব্দটা কারো সম্মানে আঘাত লেগেছে, যার এই শব্দটা কোনো ধর্মের মানুষকে আঘাত লেগেছে? আমার একটা শব্দ ওরা খুঁজে বার করতে পারবে না যার দ্বারাই কেউ অপমানিত বোধ করেছে। আমি রাজনৈতিকভাবে বিরোধিতা করার পরও আমার উপর এত চাপ কেন? আচ্ছা, স্পেশাল অবজারভার থানা খুলে দিয়েছে, এটা বিজেপির এমএলএ তো ভাই, তৃণমূলটা এখানে হারানোর জন্য স্পেশাল অবজারভার দেওয়া দরকার ছিল। দিয়েছে, পুরস্কারে দিয়েছে, দেয়নি। দিয়েছে কোথায়? ভাঙড়ে। কেন? কেন? ওরা চায় না কোনোদিন কোন মুসলমান শিক্ষিত, আমি শিক্ষিত নিজেকে বলছি, বুঝানোর জন্য বলছি, কোন মুসলিম প্রশ্ন করুক। ওরা চায়নি কোনোদিন কোন দলিত প্রশ্ন করুক, ওরা কোনোদিন চায় না কোন আদিবাসী প্রশ্ন করুক, ওরা কোনোদিন চায় না। আপনারা জানেন ডক্টর অনিকেত মাহাতো নাম শুনেছেন তো? অভয়াকাণ্ডের সময় যার যে কজনের নাম উঠেছিল মানে প্রতিবাদী হিসাবে ডক্টর অনিকেত মাহাতো ঝাড়গ্রামে। তো ওই ডাক্তার অনিকেত মাহাতো কুড়মি সমাজে ও কলকাতাতে এসে আন্দোলন করবে, আন্দোলনের নেতৃত্ব দেবে, ও ছোট জাত, মানে এইরকম একটা ঘৃণা, ওকে কি মাওবাদী বলে দিয়েছিল। এই ঘৃণা নিয়ে এরা রাত্রে ঘুমায়, ওই জন্য আমাকে সহ্য করতে পারে না। আর আমার লড়াই শুধু মুসলমানের জন্য লড়াই, এটা মাথায় রাখবেন। আমার লড়াই দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের মানুষের জন্য লড়াই। যার উপরে অত্যাচার হচ্ছে, অত্যাচারীর পাশে থেকে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমার লড়াই। এই লড়াই করতে গেলে এমএলএ থাকতে হবে এইরকম ব্যাপার নয়, এই লড়াই করতে গেলে এমপি হতে হবে এইরকম ব্যাপার নয়, এই লড়াই করতে গেলে শিক্ষা সুবিধা রাখতে হবে। এটাই মনে করি আমি, আমাকে এমপি, এমএলএ, মিনিস্টার হয়ে তারপরে লড়াই করবো, ওই ধরনের কোনো জায়গা নাই। বন্ধুগণ, শেষে একটা শেষ পয়েন্ট যেটা অনেক কিছু তাদেরকে কথা বলবেন, ভাই খুঁজে বার করার দায়িত্ব ভারত সরকারের, নওশাদ সিদ্দিকীরও নয়, আর আপনার পাড়ার সমীর কাকারও নয়, সনাতন কাকারও নয়। খুঁজে বার করার দায়িত্ব কার? শুভেন্দু অধিকারীর নেতার। যদি না খুঁজে বার করতে পারে, ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুক, অন্যদের হাতে দায়িত্ব তুলে দিক, তারা খুঁজে বার করার চেষ্টা করবে। এটা বলতে হবে। এটা নিয়ে বিভিন্ন মুসলমানের মধ্যে লড়াই করার চেষ্টা করছে। ব্যর্থ হলো অমিত শাহজি, ব্যর্থ হলো প্রধানমন্ত্রী, ব্যর্থ হলো দেশের আপনার যারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে আছে, গোয়েন্দা বিভাগ। আর দায়টা কার কাছে গেল? গরিব মুসলমান ঠেলাওয়ালার কাছে। ওকে যে বলছে এই কাশ্মীরে কেন টেরার অ্যাটাক হলো, ও করিয়েছে না? ওর দায়িত্ব ছিল আটকানোর। দায়িত্ব ছিল আটকানোর কার? শুভেন্দু অধিকারীর নেতা। সে ব্যর্থ হয়েছে, ব্যর্থতার দায় গরিব মুসলমানের উপরে চাপাচ্ছে। বন্ধুগণ, আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। এরা আপনাকে আমাকে দায় ফেলে দিয়ে এদের ব্যর্থতা থাকার চেষ্টা করবে, আর এই সমাজে আমরা কিন্তু পা দেবো না। বন্ধুগণ, দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, একটা ঘড়ি রাখতে বলছি, এটা ঘড়ি রাখতে বলছি তো, এটা মোবাইল রাখো না। যোগাযোগ রাখুন, আপনাদেরকে আগামী কোনো প্রোগ্রামে আমরা আবার জয়েন করার সুযোগ দেব। আমাদের মাঝে প্রোগ্রামের একদম শেষ দিকে হুগলি জেলা কমিটির অন্যতম সদস্য, পুরসভা বিধানসভার সভাপতি সিরাজুল ভাই
ছেলেদের ভাইকে আমি অন্য ইয়ে করিয়ে ভরসা নেওয়ার জন্য আপনার এলাকায় যিনি ধ্যানচন্দ্র কবি হয় কাশ্মীরের নিরহ নাগরিক নয় না সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি, কাঁথিতে। পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7479770015। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। Comfortable mattress money, RRK mattress. ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK mattress। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।